অন্ধবিশ্বাস, কুসংস্কার এগুলি মানুষের জীবনকে ধ্বংস করে দেয়। আজ এরকমই একটি কাহিনী নিয়ে চলে এসেছি। নমস্কার, আমি পম্পা দাস শুরু করছি অপরাধমূলক গল্পের নতুন আরও একটি এপিসোড। আজকের কাহিনীটা একেবারে অন্যরকম। কাহিনীর শুরুতেই দেখা যাবে রমা ও তার স্বামী শিব শর্মাকে, যারা তার 2 সন্তানকে নিয়ে একটি সুখী জীবনযাপন করছিল। কিন্তু এমন কি হয়েছিল যে তাদেরকে তান্ত্রিকের শরণাপন্ন হতে হলো? তবে কি এই তান্ত্রিক সত্যিই তাদের সমস্যার সমাধান করেছিল, নাকি এই তান্ত্রিকের ফাঁদে পড়ে তাদের কোনো বড় ক্ষতিপূরণ দিতে হয়েছিল? তবে চলুন মূল ঘটনাটি কি ঘটেছিল সেটা দেখা যাক। তবে তার আগে আপনি যদি চ্যানেলে নতুন হন তবে এখনই সাবস্ক্রাইব করুন। মানুষ যতই সচেতন হোক না কেন, ডিজিটাল বিপ্লব এলেও সমাজে এখনও কুসংস্কার রয়ে গেছে। কিছু কুসংস্কারাচ্ছন্ন মানুষ তাদের সমস্যার সমাধানের জন্য তান্ত্রিকের কাছে যান। তান্ত্রিকও এই ধরনের লোকেদের অন্ধবিশ্বাসের সুযোগ নিতে শুরু করেন। কুসংস্কারে জর্জরিত এই ধরনের লোকেরা শুধু আর্থিক শোষণই নয়, শারীরিক শোষণেরও শিকার হয়। ব্যাপারটা এমন নয় যে শুধুমাত্র নিরক্ষর এবং নিম্ন শ্রেণীর লোকেরাই তান্ত্রিকের কাছে যায়। সত্য হলো যে উচ্চবিত্তের অনেক লোকও তান্ত্রিকের আশ্রয় নেয়। তান্ত্রিকদের কবলে পড়ে অনেক পরিবার ধ্বংস হয়ে গেছে, কারণ এই তান্ত্রিকরা নিজেদের স্বার্থ সিদ্ধির জন্য যে কোনো কিছু করতে প্রস্তুত। কালীবাড়ি হলো মধ্য দিল্লির থানা মন্দির মার্গের একটি এলাকা, যা বিখ্যাত বিড়লা মন্দিরের সামনে রয়েছে। তবে এই এলাকায় বেশিরভাগ সরকারি ফ্ল্যাট তৈরি হয়েছিল, যেখানে সরকারি কর্মচারীরা থাকেন। এখানে একটি ফ্ল্যাটে থাকেন 44 বছর বয়সী কেভি রমা ও তার স্বামী শিব শর্মা, বয়স 45 বছর, এবং তাদের 2 সন্তান। কেভি রমা শর্মা ভারত সরকারের একটি মন্ত্রণালয়ে স্টেনোগ্রাফার হিসাবে কাজ করতেন। স্বামী শিব শর্মা ডিএলএফ কোম্পানিতে ফাইন্যান্স ম্যানেজার ছিলেন। দম্পতির মেয়ে 7ম শ্রেণীতে এবং ছেলে 5ম শ্রেণীতে পড়ত। তারা 2 স্বামী স্ত্রী রোজগার করত, তাই প্রতি মাসে বেতন হিসাবে প্রচুর টাকা বাড়িতে আসতো। সামগ্রিকভাবে এই ছোট্ট পরিবারটি ছিল সুখী ও সমৃদ্ধশালী। কথিত আছে যে যখন একজন ব্যক্তি তার প্রয়োজনের চেয়ে বেশি অর্থ পেতে শুরু করেন, তখন তার মন আরও সক্রিয় হয়। সে সেই টাকা থেকে আরও বেশি অর্থ উপার্জনের উপায় খোঁজে। শিব শর্মাও তার আরও বেশি অর্থ উপার্জনের উপায় খুঁজতে শুরু করেন। কেউ একজন তাকে বলেছে যে শেয়ার মার্কেটে এমন কিছু কোম্পানি আছে যেখানে টাকা বিনিয়োগ করে ভালো মুনাফা পাওয়া যায়, কিন্তু তিনি শেয়ার বাজার সম্পর্কে তেমন কিছু জানতেন না। তাই ইন্টারনেট থেকে কিছু কোম্পানি ভালো লভ্যাংশ দেওয়ার তথ্য পান। এরপর তিনি ওই কোম্পানিগুলোর শেয়ার কেনা শুরু করেন। প্রথম দিকে তিনি সুবিধা পান এবং আগ্রহ আরও বেড়ে যায়। পুঁজিবাজারে তিনি বেশি অর্থ বিনিয়োগ করেছেন, এতে তিনি মিশ্র অভিজ্ঞতা পেতে থাকেন। কিছু শেয়ার লাভ দিয়েছে, আবার কিছু লোকসানও হয়েছে। ক্ষতি পুষিয়ে নিতে তিনি বিপুল বিনিয়োগ করেছেন, ফলে এতে তাদের ব্যাপক ক্ষতি হয়েছে। এ কারণে তিনি শুধু তার সঞ্চয়ই হারাননি, কয়েক লাখ টাকা দেনাও করেছেন। অফিসারের লোকজনের কাছ থেকেও অনেক টাকা ধার নিয়েছেন। শিব শর্মা যাদের কাছ থেকে টাকা ধার নিয়েছিলেন তাদের সময় মতো টাকা ফেরত না দেওয়ার জন্য তারা চাপ দিতে শুরু করে। কিছু লোক তার ফ্ল্যাটে টাকা চাইতে আসে, ফলে শিব শর্মা মানসিক চাপে থাকতে শুরু করেন। স্ত্রী কেভি রমাও লোকেদের এই ব্যবহার পছন্দ করতেন না। শিব শর্মার ঋণ মেটানোর জন্য স্ত্রীর কাছে টাকা চাইতেন। ঋণ পরিশোধে তার স্ত্রীও তাকে সাহায্য করেছেন। এসব নিয়ে স্বামী স্ত্রীর মধ্যে কথা কাটাকাটি হয়। মানসিক চাপের কারণে শিব শর্মা খিটখিটে হয়ে পড়েছিলেন, তাই তিনি রাগে স্ত্রীকে মারতেন। কেভি রমা বুঝতে শুরু করলেন যে তার স্বামীর কারণেই তিনি শারীরিক ও মানসিক সমস্যায় ভুগছিলেন। অন্যদিকে শিব শর্মা জনগণের দাবিতে বিরক্ত হয়েছিলেন। যদি তিনি তার স্ত্রীর কাছে আরও টাকা চাইতেন, তবে তিনি টাকা দিতে অস্বীকার করবেন এবং বলবেন যে তিনি তাকে একটি পয়সাও দেবেন না। একদিন রমা তার পরিচিত একজনের সাথে বাড়িতে সমস্যা নিয়ে আলোচনা করলেন। বিশেষজ্ঞ বলেছেন যে আপনার স্বামী কিছুটা উপরের বাতাসে আক্রান্ত হতে পারে।
এমতাবস্থায় কোনো তান্ত্রিকের পরামর্শ নিলে সমস্যার সমাধান হতে পারে। রমা এই ধরনের কুসংস্কার থেকে দূরে ছিলেন, তবে তিনি অনেক পাবলিক জায়গায় তান্ত্রিকদের পোস্টার দেখেছিলেন, যাতে লেখা ছিল যে কয়েক ঘন্টার মধ্যে সমস্ত ধরনের সমস্যার সমাধান করা যেতে পারে। এছাড়া স্থানীয় কেবল চ্যানেলে এই ধরনের তান্ত্রিকদের বিজ্ঞাপনও দেখা গেছে। রমা তন্ত্র মন্ত্র কৌশল ইত্যাদিকে নিছক প্রতারণা বলে মনে করতেন, কিন্তু এখন যখন তার পরিচিত একজন তাকে বাড়ির সমস্যা নিয়ে একজন তান্ত্রিকের কাছে যাওয়ার পরামর্শ দেন, তখন রমাও ভাবলেন তান্ত্রিকের কাছে গিয়ে যদি ঘরের উত্তেজনা দূর করা যায় তাহলে তান্ত্রিকের কাছে গেলে ক্ষতি নেই। অর্থাৎ যাকে সে কুসংস্কার ও প্রতারণা বলতো, এখন প্রয়োজনে সে সেটাই বিশ্বাস করতে শুরু করেছে। রমা কোনো তান্ত্রিককে চিনতেন না। তার পরিচিতরা দিল্লির দক্ষিণপুরী এলাকায় বসবাসকারী তান্ত্রিক শ্যাম সিং ওরফে ভগৎজির কথা বলেছিল। তার কাছ থেকে ঠিকানা নিয়ে তিনি তথাকথিত তান্ত্রিক শ্যাম সিংয়ের কাছে পৌঁছে যান। প্রথমত তান্ত্রিক রমার সাথে কথা বলে তার পরিবারের আর্থিক অবস্থা বুঝতে পারে। এরপর রমা তার স্বামীর সব কথা তান্ত্রিককে জানালেন। রমার কথা শুনে তান্ত্রিক চোখ বন্ধ করে সিংহাসনে বসে বললেন, কেউ তোমার স্বামীর সাথে এমন কিছু করেছে যার কারণে সে বাড়ির প্রতিটি জিনিস বিক্রি করবে। রমা জিজ্ঞেস করল, ভগৎজি, এর সমাধান কি? আমি চাই সে শেয়ার মার্কেট থেকে পুরোপুরি দূরে থাকুক। এই শেয়ার বাজার আমাদের বাড়ি থেকে সমস্ত সুখ এবং শান্তি কেড়ে নিয়েছে। তান্ত্রিক বললেন, দেখুন, আমি একটি সমাধান খুঁজে বের করব। তিনি শেয়ারে টাকা বিনিয়োগ করবেন না এবং খারাপ ব্যবহারও করবেন না, তবে এর জন্য প্রায় 1 লক্ষ টাকা খরচ হবে। রমা বলল, কোনো সমস্যা নেই, আমরা আপনাকে 1 লক্ষ টাকা দেব, কিন্তু আমাদের সমস্যার সমাধান দরকার। তান্ত্রিক বলল, এটা নিয়ে চিন্তা করবেন না, আমাদের রিসেপশনে 30,000 টাকা জমা দিন, যাতে আমরা আপনাদের কাজ শুরু করতে পারি। রমা রিসেপশনে বসা মেয়েটিকে টাকা দিল। এখন সমস্যা মিটে যাবে, এই বিশ্বাস নিয়ে সে বাড়ি ফিরে এলো। কিছু মন্ত্র উচ্চারণের পর তান্ত্রিক রমাকে ওষুধ দিয়ে বললেন, এই ওষুধটি নাও, এটাকে তোমার স্বামীর 7 শনিবারের সন্ধ্যার খাবারে মিশিয়ে দাও, দেখবে সব কিছু ঠিক হয়ে যাবে। শুধু শনিবার মনে রাখবেন। এটি শুধুমাত্র খাবারে মেশান, যেন এটি মেশানোর সময় কেউ হস্তক্ষেপ না করে। ঠিক আছে ভগৎজি, আমি তাই করব। প্রতি শনিবার তিনি স্বামীর ডিনারে তান্ত্রিকের দেওয়া ওষুধ মিশিয়ে দিতেন। তিনি আশাবাদী যে ওষুধ অবশ্যই তার প্রভাব দেখাবে, কিন্তু 4 থেকে 5 সপ্তাহ পরেও তার স্বামীর আচরণে কোনো পরিবর্তন না হওয়ায় রমা তান্ত্রিককে ডাকলেন। জবাবে তান্ত্রিক বললেন, 7টা শনিবার হোক, এর পূর্ণ প্রভাব পড়বে। এদিকে রমা তান্ত্রিকের সাথে ফোনে কথা বলতে থাকে। কোনো মতে শিব শর্মা বুঝতে পেরেছিলেন যে তার স্ত্রী তান্ত্রিকের কাছে যাচ্ছেন। শিব শর্মা তার স্ত্রীকে এ বিষয়ে কখনো কিছু বলেননি। শনিবার স্বামীকে ওষুধ খাওয়ানোর পরও তাতে কোনো প্রভাব না দেখতে পাওয়ায় রমা তান্ত্রিকের কাছে যান। তান্ত্রিক আবার তাকে ওষুধ দিল। শুধু তাই নয়, তান্ত্রিক তার ফ্ল্যাটে পুজোও করেছিল। ওষুধ নির্দিষ্ট সংখ্যক দিন খাওয়ানোর পরেও স্বামীর আচরণে কোনো পরিবর্তন হয়নি। তাই রমা আবার তান্ত্রিকের সাথে দেখা করলেন। যেহেতু তিনি এখন তার স্বামীর ওপর খুব বিরক্ত ছিলেন, তাই তিনি তান্ত্রিকের কাছে দ্রুত সমাধান চান। এবার তান্ত্রিক রমাকে বললেন যে এখন তাকে এর জন্য কঠিন যুদ্ধ করতে হবে। রমা আরও বলেছিলেন যে তিনি তার স্বামীর স্থায়ী রোগ নির্ণয়ের জন্য প্রস্তুত। পাহাড় থেকে কিছু ভেষজ নিয়ে আসতেন তিনি। সেই সব ভেষজগুলি একটি বোতলে জলে মিশিয়ে রমাকে দিলেন। বাড়িতে পৌঁছে রমা 1 গ্লাস জলে তান্ত্রিকের দেওয়া বোতলের জল মিশিয়ে স্বামীকে দিয়ে বললেন, এই নাও, এটা বাবাজির দেওয়া প্রসাদ, এটি পান করুন, সব সমস্যা দূর হবে। স্ত্রীর ভরসায় শিব শর্মা সেই জল পান করেন। জল পান করার পর তার অবস্থার অবনতি হতে থাকে। অবস্থার অবনতি হলে তার স্ত্রী তাকে ডাক্তার রাম মনোহর লোহিয়ার হাসপাতালে নিয়ে যান। তার স্বামীকে হাসপাতালে ভর্তি করার পর রমা যখন দেখেন যে তার অবস্থা গুরুতর, সেখান থেকে কিছুক্ষণ পর শিব শর্মার মৃত্যু হয়। শিব শর্মার মৃত্যুর পর হাসপাতালের লোকেরা রমাকে খুঁজছিল, কিন্তু তাকে পায়নি। হাসপাতাল প্রশাসন বিষয়টি পুলিশকে জানায়। পুলিশ লাশ উদ্ধার করে হাসপাতালের মর্গে পাঠায়।
মন্দির মর্গের থানার ইনচার্জ আদিত্য রঞ্জনও সেখানে পৌঁছান। পুলিশ তদন্ত করে রমার ফ্ল্যাটে পৌঁছায়। তাকে থানায় ডেকে জিজ্ঞাসাবাদ করা হলে তিনি স্বীকার করেন যে তান্ত্রিক শ্যাম সিংয়ের দেওয়া জল পান করার পরই তার অবস্থার অবনতি হয়েছে। রমার নির্দেশে পুলিশ দক্ষিণ পুরী থেকে তান্ত্রিক শ্যাম সিংকেও হেফাজতে নেয়। তান্ত্রিক শ্যাম সিং ওরফে ভগতজি মূলত উত্তরাখণ্ডের বাসিন্দা। গত 2.5 বছর ধরে দক্ষিণ পুরীতে ভাড়া বাসায় ব্যবসা চালিয়ে আসছিলেন তিনি। জিজ্ঞাসাবাদে সে স্বীকার করেছে রমাকে দেওয়া পানিতে সে বিষ মিশিয়েছিল। পুলিশ তান্ত্রিককেও থানায় নিয়ে আসে। অন্যদিকে শিব শর্মার ময়না তদন্ত রিপোর্টেও নিশ্চিত করা হয়েছে যে বিষাক্ত পদার্থ সেবনের কারণে তার মৃত্যু হয়েছে। এরপর পুলিশ অভিযুক্ত কেভিকে গ্রেপ্তার করে। রমা ও তান্ত্রিক শ্যাম সিংকে গ্রেপ্তার করে আদালতে পেশ করা হয়। সেখান থেকে দুজনকেই বিচার বিভাগীয় হেফাজতে জেলে পাঠানো হয়। এইভাবে রমা নিজেই একজন তান্ত্রিকের ফাঁদে পড়ে তার গৃহ ধ্বংস করেন। আমি পম্পা দাস আজকের পর্ব থেকে বিদায় নিচ্ছি। আবারও আসবো নতুন কোনো অপরাধের কাহিনী নিয়ে। ততক্ষণ পর্যন্ত সাবধান থাকুন, সতর্ক থাকুন আর দেখতে থাকুন ক্রাইম শো বাংলা।